Hello guys, welcome to my channel Math Atlantic. তো আজ আমরা যে টপিকের উপরে আলোচনা করব সেটা হলো কি ক্লাস 9 বাস্তব সংখ্যা বা যেটাকে বলা হয় কি রিয়েল নাম্বার। তো এই নাম্বার সিস্টেম টোটাল ক্লাসিফিকেশন গুলো আমার আগের ভিডিওতে দেওয়া আছে। তো সমস্ত নাম্বার সিস্টেম বা কোনটা কি টাইপসের নাম্বার তার এক্সাম্পল সমস্ত কিছু আমার একটা ভিডিওতে রেডি করে দেওয়া আছে এবং তার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তো এখন আমরা যেটা শুরু করবো সেটা হলো কি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। সেটা কি রকম না, বাস্তব সংখ্যাটা যেটাই নামের মধ্যেই লুকিয়ে আছে সেটা কি বাস্তবে যেটা পাওয়া যাচ্ছে, তাই না? তো বাস্তব সংখ্যা হচ্ছে সেটাই যেই নাম্বারটা একমাত্র বাস্তবেই পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে কি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তো এই রিয়েল নাম্বারটার করা টাইপস আছে, টোটাল দুটো টাইপস আছে, ঠিক আছে? তো যেটাকে বলা হয় একটা কি মূলদ সংখ্যা, আরেকটাকে বলা হয় থাকে কি অমূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার and irrational number. তো হোয়াট ইজ রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা? না, যেসব সংখ্যাকে আমরা পি বাই কিউ ফর্মে এক্সপ্রেস করতে পারি, যেখানে কি হচ্ছে পি আর কিউ দুটোই কি হচ্ছে এনি ইন্টিজার, মানে যে কোনো একটা ইন্টিজার নাম্বার বা যাকে বলা হয় কি পূর্ণ সংখ্যা, যেখানে কিউ নট ইকুয়ালস টু জিরো, কিউটা যদি কখনো জিরো না হয়ে থাকে তখন সেটাকে বলা হচ্ছে কি মূলদ সংখ্যা। The rational number is that number which we can express as p by q from where p and q are any integer where q not equals to zero, that is called মূলদ সংখ্যা or rational number, and which we cannot express, that is called irrational number. Okay, তো অমূলদ সংখ্যাটা কাকে বলা হচ্ছে যেটাকে আমরা p by q ফর্মে এক্সপ্রেস করতে পারছি না, সেটাকে বলা হচ্ছে কি অমূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যাকে বলা হচ্ছে যাকে বলা হচ্ছে কি p by q ফর্মে প্রকাশ করতে পারি। ফর এক্সাম্পল, যেমন ধরো যদি বলি আমরা 5 কিংবা 3/7 কিংবা 8/3, তাহলে এগুলো কি একটা মূলদ সংখ্যা, কারণ এগুলোকে আমরা p by q ফর্মে প্রকাশ করতে পারছি। তো তাহলে কোশ্চেন এখানে একটাই আসবে, কি কোশ্চেন আসতে পারে না 3/7 তো বোঝা গেল যে p by q এলো, 8/3 বোঝা গেল p by q তে এলো, কিন্তু 5টা কি করে হয়ে গেল p by q, তাই তো নাকি? তো 5 মানে আমরা কি জানি, যে কোনো একটা নাম্বারের ক্ষেত্রে নিচে যদি কিছু না থাকে তার নিচে আমরা কত ধরতে পারি 1, আর সেটা হচ্ছে কি মূলদ সংখ্যা। আমার সেই কথাটাও বলা আছে কি না p q হচ্ছে p আর q এনি ইন্টিজার, তাহলে 1 ও হতে পারে। এবার বোঝা গেল? তো এটা হলো কি তাহলে 5/p হলো, এটা হলো p by q প্রকাশ হয়ে গেল, তাহলে এটা হলো কি মূলদ সংখ্যা। তাহলে এগুলো হলো মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কি রকম হবে যদি বলা যায় বা ইরেশনাল নাম্বার √5, √7, √11, এই সমস্ত নাম্বারগুলো, তাহলে এগুলো হলো কি অমূলদ সংখ্যা। তো এখানে আরো একটা কোশ্চেন আসবে, কোশ্চেনটা কি হতে পারে ওকে আমি বলে দিচ্ছি। তাহলে কোশ্চেনটা কি হবে, কোশ্চেনটা কি এখানেও যেমন 5 ছিল আমরা 5/1 করে p by q ফর্মে নিয়ে এসেছিলাম, তেমনি একরকম ভাবে আমরা √5 বা √7 কে √5/1 √7/1 করে দিতে পারি, করে তাহলে একেও p by q ফর্মে নিয়ে চলে আসতে পারি, নিয়ে এলে তো মূলদ সংখ্যা গেল। তাহলে কি করে এটা ইরেশনাল বা অমূলদ সংখ্যা আমরা কিভাবে বলছি? কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, একটা টুকলি মেরে রেখেছি এখানে, কি p q এনি ইন্টিজার, তো এটা হলো কি হবে ইন্টিজার হবে। তাহলে এটা রুট, এই যে রুট এটা কোনো ইন্টিজার না, ইন্টিজার নাম্বার হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা √5, তোমাকে যদি বলে তুমি আমাকে √5 টাকা দাও, তুমি কত টাকা দেবে? তোমাকে যদি বলা হয় 5 টাকা দাও, তুমি আমাকে গুনে গুনে 5 টাকাই দেবে। কিন্তু তোমাকে যদি বলি √5 টাকা দাও, তুমি আমাকে কত দেবে তাহলে তোমরা? তো ইন্টিজার নাম্বার কিংবা পূর্ণ সংখ্যা হচ্ছে সেটাই যেটাকে আমরা কি করব বাস্তবে, যেটাকে আমরা এক্সপ্লেন করতে পারবো বা বলতে পারবো। যেমন আমার চকলেট খেতে ইচ্ছে, 5টা চকলেট আমি বলে দেওয়া, কিন্তু √5 চকলেট দোকানে গিয়ে যদি বলি আমরা যে আমাকে √5 চকলেট দিন, দোকানদার মারবে মাথায়, বুঝতে পারবে তখন চকলেট মাগা বেরিয়ে যাবে, অঙ্ক শেখা বেরিয়ে যাবে তখন। তো বোঝা গেল? তো আমাদের তাহলে কি করতে হবে, যেটাকে আমরা বাস্তবে রিপ্রেজেন্ট করতে হবে, বাস্তবে যে জানি সেটাই হলো কি মূলদ সংখ্যা। আর সে এই যে পার্টিকুলার নাম্বার এটা হলো কি ইন্টিজার নাম্বার। √5 হচ্ছে কি একটা ম্যাথমেটিক্যাল নাম্বার, যেটা হচ্ছে কি √ওভার দিয়ে নাম্বার, কিন্তু এটা ইরেশনাল নাম্বার, এটা কিন্তু রেশনাল নাম্বার না। এটা তাহলে কি নাম্বার? ইরেশনাল নাম্বার। √5টা তাহলে হলো
ইররেশনাল নাম্বার। তো এটা গেল রেশনাল নাম্বার আর ইররেশনাল মধ্যে টোটাল ডিফারেন্স এবং সমস্ত ব্যাপার কিছু। এবারে আমরা আসছি এর নিয়ে কয়েকটা ম্যাথস এবং তার কয়েকটা প্রবলেম সামস, এই সামনের জিনিসগুলো সেটা কিরকম। ফার্স্ট আসছি কি, যে কোনোটা মূলত সংখ্যাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন। আমরা ছোটবেলায় শিখে এসেছি সংখ্যা রেখায় 1 2 3 4 করে আমরা সংখ্যা রেখা স্থাপন করা শিখে এসেছিলাম না? তো সেরকম এখানেও আমরা সংখ্যা রেখায় স্থাপন করবো কত, 3/7 কে আমরা সংখ্যা রেখায় স্থাপন করব। তো প্রথমেই আগে আসি, এই 3/7 বা 8/3 এটাকে অ্যাকচুয়ালি বলা হয় থাকে কি, ভগ্নাংশ। কি বলা হয় থাকে? ভগ্নাংশ। তো এই ভগ্নাংশকে আগে একটু ক্লাসিফাই বা করে নি, হালকা একটু করে নি। সবকিছুই ওই ভিডিওতে দেওয়া আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, গিয়ে দেখে নিও। তো ভগ্নাংশ আমরা ছোট্ট করে একটু বলে নিই। ভগ্নাংশ বা ফ্র্যাকশন হচ্ছে টোটাল কটা টাইপসের? টোটাল দুটো টাইপস ফ্র্যাকশন। একটা হচ্ছে কি প্রপার ফ্র্যাকশন, আর একটাকে বলা হয় কি ইমপ্রপার ফ্র্যাকশন, যেটা কি বাংলা কথায় বলে কি প্রকৃত ভগ্নাংশ, আর কি বলা হয় তাকে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? তো প্রকৃত ভগ্নাংশ কোনটা? যার লব ছোট হর বড় তাকে বলা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ, আর যার লব বড় হর ছোট তাকে বলা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। বোঝা গেল? তাহলে এখানে এটা হলো প্রকৃত ভগ্নাংশ আর এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। এবার আমাদের তাহলে সংখ্যা রেখায় স্থাপন করার জন্য যে দুটো জিনিস আগে প্রথম ক্লাসিফাই করতে হবে সেটা হলো কি না, ফার্স্ট আগে দেখতে হবে ওটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ। বোঝা গেল? তো এবার আসছি সংখ্যা রেখায় স্থাপন। তো আমি আবারও নাম্বার দুটো লিখি, 3/7 আর 8/3। তাহলে এটা ছিল কি আমাদের প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই প্রকৃত ভগ্নাংশটা আমাদের এক্সপ্রেস করার জন্য কিরকম করতে হবে না, ফার্স্ট আগে আমরা সংখ্যা রেখাটা আনবো, আগে যেমন শিখেছিলাম ছোটবেলায়। তারপর এটা কি হতো, এটা ছিল 0, তারপর এদিকে ছিল 1, এদিকে ছিল 2, এদিকে ছিল 3, এদিকে ছিল 4, এভাবে এদিকে -1, এদিকে -2, এদিকে -3, এদিকে -4, এইভাবে ছিল, তাই না সংখ্যা রেখাটা? তো এখানে ক্ষেত্রে সেম ভাবে করব, শুধু একটু কি করব, আমরা যদি মাইনাস থাকে তাহলে কোন দিক বরাবর নেব, তাহলে এদিক বরাবর নেব, আর যদি প্লাস থাকে এদিক বরাবর নেব। এবার যখন প্রকৃত ভগ্নাংশ থাকবে বা এইরকম টাইপের মূল্য সংখ্যা থাকবে তার ক্ষেত্রে আমরা কিরকম করব, এত কিছু লেখার দরকার নেই। তখন ধর কিরকম হবে না, শুধুমাত্র কে থাকবে, 0 থাকবে, আর 2 হাত দূরে গিয়ে থাকবে কি 1, এদিকে থাকবে -1 বা 1 বা -1। এটা কেন এরকম অ্যান্সার হবে কেন? কারণটা হচ্ছে এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ সবসময় কি হয় লেস দেন 1, মানে প্রকৃত ভগ্নাংশের ভ্যালু সবসময় কি হয় 1 এর থেকে ছোট হয়। এটা একটা শর্ট নোট, বিশেষ দ্রষ্টব্য। তো এবার তাহলে আমরা কি করব, এই 3/7 টা কি করব না, আমরা যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ বরাবর করব, যদি পজিটিভ থাকে পজিটিভ বরাবর করব। তাহলে যেহেতু এটা পজিটিভ তাহলে পজিটিভ বরাবর করি। সব সময় হর যতটা থাকবে এই ডিনোমিনেটর যেটা থাকবে সেই ডিনোমিনেটরটা কি করব আমরা অতগুলো এখানে ডিভাইড করব, 0 to 1 এর মধ্যে। কত আছে এটা? 7টে আছে। তাহলে করলাম 1 2 3 4 5 6 7 হয়ে গেল। তো এটা হচ্ছে কি ছোট ভাই, এগুলো সব বড় ভাই বড় বড় ডিসটেন্স দিয়েছে। যাই হোক, তো তাহলে এবার আমরা কি করব, এবার এখান থেকে লেখা শুরু করব। কিরকম লিখবো না, প্রথমে শুরু করব এখান থেকে 1/7, তারপর 2/7, তারপর 3/7, তারপর 4/7, তারপর 5/7, তারপর 6/7, তারপর এটা 7/7, মানেই কত আমরা জানি কি 1। বোঝা গেল? এবার দেখো 3/7 এটা দেখতে পাচ্ছি ড্যাব ড্যাব করে দেখাচ্ছে, এই যে বাবা। তাহলে গেল কি 3/5 রিপ্রেজেন্টেশন আমাদের হয়ে গেল। এটাকে আমরা একটু পয়েন্ট করে দেবো মোটা করে, দিয়ে এটাকে লিখবো কি পি, নিচে লিখবো কি পি রিপ্রেজেন্ট দা পয়েন্ট 3/7। শুধু ইংলিশ। আচ্ছা তাই হোক, বাংলায় লিখছি, সেটা কি হবে পি, বাংলায় কি হবে পি পয়েন্ট টি হলো 3/7।
7। বোঝা গেল? তাহলে এটা হলো কি আমাদের প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশনের যে মূলত সংখ্যা তার রিপ্রেজেন্টেশন। এবার আমরা আসবো কি অপ্রকৃত ভগ্নাংশের রিপ্রেজেন্টেশন, সেটা কিরকম হবে। তো চলে আসি আবার। তো অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে না, এখানে আমরা একটু এখানে এর উপরে মাস্টারি ফলাতে হবে। সেটা কিরকম না, অপ্রকৃত ভগ্নাংশকে প্রথমে আমাদের কি বের করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশকে প্রথমে কোথায় নিয়ে যেতে হবে, মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে, অর্থাৎ ইমপ্রপার টু মিক্সড ফ্র্যাকশন। তাহলে এটা আমরা করতে জানি কি ছিল, 8/3 আমরা 8 কে 3 দিয়ে ডিভাইড করতাম, ভাগ করতাম, 3 দুগুণে 6, 2 বিশাল গুণে নিয়ে, তাহলে হলো কত 2 × 2/3, 2 পূর্ণ 2 এর 3। তাহলে এটা হলো কি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন টু মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট হয়ে গেল। এবারে আমরা আসি মোদ্দা কথা কি না, লাইনের রিপ্রেজেন্টেশন করবো এবার। সেটা কিরকম, তাহলে এবার আমরা সেইভাবে আবার লাইন টেনে দিই, দিয়ে কি করবো 0। আমরা প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশনে কি করেছিলাম, 0 আর -1 আর 1 রেখেছিলাম। এখানে কি করব না, দেখবো কোনখানটায় আছে, কিটা আছে এখানে। এখানে যে মিশ্র ভগ্নাংশে যেটা একটা পূর্ণ সংখ্যা আছে, সেই পূর্ণ সংখ্যাটা কি আছে, সেই পূর্ণ সংখ্যাটা কি আছে, সেই পূর্ণ সংখ্যাটা 2। তাহলে 2 আর তার পরের যে সংখ্যাটা সেটা কি 3। তাহলে একটা যদি মাইনাস থাকতো তাহলে কি করতাম, -2 -3। এই জায়গাটা একটু বড় রাখবো, মানে ওটা একটু লেন্স দিয়ে দেখবো কিরকম হবে। তাহলে এই করি, তাহলে আমরা এর ক্ষেত্রে 1 2 3 4 হয়ে গেল। এদিকেও -1 -2 -3 -4 হয়ে গেল। এবার আমরা কি করব না, এই যে বললাম 2 আর 3 টা কি করব, লেন্স দিয়ে দেখবো কিরকম করবো। এইটা হলো কি আমাদের বড় লেন্স, ঠিক আছে, ডাবল লেন্স, চোখে যে লেন্স লাগানো হয় চশমায় সেই লেন্স। তো এটাকে আবার কি করবো, এরকম করে একটা লম্বা করে দুদিক বরাবর টেনে দেবো, যেটা লাইন টানবো। তাহলে এখানে হলো কি 2, এইখানে হয়ে গেল কি 3। বোঝা গেল? মানে ওর মধ্যে আছে, ওখানে তো দেখতে পাচ্ছি না, এই জন্য চোখ একটু বড় করে দেখতে পাই না, এই জন্য কি করলাম, এটা বড় করে দিলাম। এবার কি করবো না, নিচে এবার আবার সেম কেস। তাহলে এটা আমরা এখন ভুলে যাবো, আছে কি 2/3। তাহলে নিচে কি আছে, হর আছে 3, মানে 3টে ভাগ করব। এই 3 না, কিন্তু এই 3 এর জন্য 3টে ভাগ করব, 1 2 3। তাহলে 1/3 2/3 আর 3/3 মানে হবে কি 1 হয়ে গেল। তাহলে আমাদের 2 × 2/3 কোনটা, 2 × 2/3 এই পয়েন্ট এখন হবে P। ওই একই কথাই লিখবো, P রিপ্রেজেন্ট দা পয়েন্ট 2 × 2/3, দ্যাটস মিন 8/3। মানে কি P পয়েন্টটা রিপ্রেজেন্ট করছে কোন পয়েন্টটাকে, 8/3 পয়েন্ট। দ্যাটস অল। এটা হলো কি রিপ্রেজেন্টেশন, যে আমাদের তো মূলত সংখ্যা ছিল তাদের রিপ্রেজেন্টেশন। এবারে আমরা আসবো কি না, যোগ বিয়োগ। সেটা হলো কি ভগ্নাংশের যোগ বিয়োগ। সেই ভগ্নাংশ বা যে আমাদের ফ্র্যাকশন তাদের যোগ বিয়োগটা কিরকম হবে না, যখন ধরুন এই দুটো ভগ্নাংশ আমরা নিই, কি থাকলো 3/7 প্লাস 5/11। তাহলে এই দুটো ভগ্নাংশের আমরা যোগ কিভাবে করব বা বিয়োগ কিভাবে করব, প্রসেস সেম। কি করব না, এই দুটো যে ফ্র্যাকশন তাদের যে লব বা ডিনোমিনেটর যেটা আছে তা কি করব, আমরা এলসিএম করব। কে কে আছে 7 আর 11, তাকে একে এলসিএম করি বা লসাগু করি। লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 1 7 11, তাহলে হবে কত 77। 1 × 7 × 11 = 77। তো লসাগু করব কত না 77। ওকে, তো 77 হয়ে গেল লসাগু। এবার আমরা কি করব না, লসাগুকে এর হর দিয়ে ডিভাইড করব। তাহলে 77 / 7 আসবে কত 11। তাহলে এই 11টাই কিন্তু অরিজিনালে আসবে যখন দেখবে দুটো লব পরস্পর মৌলিক। পরস্পর কি মৌলিক, বা যেটাকে বলা হয় কি প্রাইম। 7 and 11 are both are prime, then we always to cross multiply both number and the denominator is the multiply of the both denominator. সব বাউন্স করে বেরিয়ে গেল সচিনের 6 এর মতো, তাই না? কি করব না, যদি আমাদের এটা আর এটা যদি পরস্পর মৌলিক হয় তাহলে কি করব, এই দুটোকে গুণ করে আমরা এর লসাগুটা, মানে সেটাই হবে লসাগু বা যেটা কি হবে হরটা হবে। এবং কি করব না, এর 3 এর সাথে
ওর যে নিচের হরটা আছে তাকে মাল্টিপ্লাই করব, প্লাস করে এর নিচে যে হরটা আছে তাকে ওর সাথে মাল্টিপ্লাই করব। উধার পিণ্ডি বুধার ঘরে, বোঝা গেল? তো হলো কি 33, 11 3 33 প্লাস 5 7 যা 35 ডিভাইড বাই 77 অ্যাড করব আর 68/77। একরকম ভাবে যদি মাইনাস থাকতো কিরকম করতাম না, শুধু জাস্ট কি করব এখানে মাইনাস, এটা হবে মাইনাস, এটাও হবে মাইনাস, এবার এটা বিয়োগ করে দেবো, এটা আবার এখানে মাইনাস করে দেবো না, মানে মাইনাস করতে হবে 68 কার ওই করো না, উল্টে করে লিখো না, কি হবে তাহলে এটা -2 ডিভাইডেড বাই 77। এটা হলো কি ভগ্নাংশের যোগ এবং বিয়োগ হলো। এবারে আছে কি যদি আমাদের গুণ থাকে সেটা কি রকম করব, তাহলে এটা দিই, তাহলে গুণ, গুণ থাকলে কি রকম হবে না হরের সাথে হরের, লবের সাথে লবের, একতলার লোকের সাথে একতলার লোকের, দোতলার সাথে দোতলা, তাহলে হবে কি 5 3 যা 15 ডিভাইডেড বাই 11 7 যা 77। এটা হয়ে গেল কি গুণ। তারপর আসছে কি যদি আমাদের থাকে কি ভাগ, ভাগ আমরা কিভাবে করব না, ভাগের ক্ষেত্রে একটু কি করতে হবে, ভাগের ক্ষেত্রে ভাগ হবে মানে কি হবে ঠ্যাং ধরে উল্টে দিব উপর দিকে, নিচটাকে ধরবো ইনটু করবো, এটাকে উপর দিকে উল্টিয়ে দেবো 11/5। ডাইরেক্ট আমরা ভাগ করতে পারি না, কি করব প্রথমে আমরা মাল্টিপ্লাই কনভার্ট করব, মানে গুণে কনভার্ট করব, তারপর দিয়ে আমরা ওকে কমপ্লিট করব। তাহলে আমরা জানি মাল্টিপ্লাই কি হবে 3 × 11 হবে 33/7 5 যা 35 7 5 হয়ে গেল। তো এটা হলো কি আমাদের মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এবং ভাগ ভগ্নাংশ সমস্ত কিছু আমরা শিখে নিলাম। এবার আমরা চলি তাহলে পুরো এক্সারসাইজের ম্যাথস গুলো করতে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই কমেন্ট করতে পারো বা জানাতে পারো যে কি প্রবলেম তোমাদের বা তোমাদের সমস্যা নিয়ে আমাকে বলতে পারো, সেটা সমাধানের চেষ্টা করব। এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেল ম্যাথ আটলান্টিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পাশে যে বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করো পরের নোটিফিকেশনগুলোর জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।